বাণিজ্যিকভাবে চাষাবাদে আশা দেখাচ্ছে বিদেশি ফুল লিলিয়াম। পরীক্ষামূলক চাষে সবচেয়ে মুগ্ধকর আকার ও গন্ধ নিয়ে এই ফুল ফুটেছে সিলেট অঞ্চলে। বাণিজ্যিক চাষের মাধ্যমে নতুন কর্মসংস্থানের পাশাপাশি এই ফুল বিদেশে রপ্তানির সম্ভাবনাও দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্র রিপোর্ট। পরীক্ষামূলক চাষ হলেও ফুটেছে অনিন্দ্য সুন্দর শত শত লিলিয়াম। নার্সারি মালিকদের মাধ্যমে শীতকালীন ফুলটির পরীক্ষামূলক চাষাবাদ করেছে সিলেট হর্টিকালচার সেন্টার। ফুলের আকার, রং আর ঘ্রাণ মন কেড়েছে প্রথমবার লিলিয়াম চাষে যুক্ত হওয়া নার্সারি ও বাগান মালিকদের। ফুলটার প্রচুর চাহিদা হইব, কত বড় ফুল আর কত ঘ্রাণ, ফুলগুলাও খুব সুন্দর, মানুষ খুব দেখি মনে আকর্ষণ জাগে। এই ফুলটা যাতে আমরা ব্যাপক আকারে সিলেটে ছড়িয়ে ছিটতে পারি এবং এটা যাতে বিদেশেও রপ্তানি করা যায় সেই আশাবাদ ব্যক্ত করছি। সাধারণত 8 রঙের হয়ে থাকে লিলিয়াম। ফুল আসে রোপণের 2 মাসের মধ্যেই। পরিচর্যা পদ্ধতি সহজ হওয়ায় এই ফুল চাষ করা যায় নার্সারি ও নিজস্ব বাগানেও। একটি ফুল বিক্রি করা যায় 150 থেকে 300 টাকায়। টোটাল পরীক্ষামূলকভাবে এই চাষাবাদ করতে যে আমরা দেখেছি সবচেয়ে ভালো রেজাল্ট আমার ডিভিশনের ভিতরে সিলেটে এসেছে এই হর্টিকালচার সেন্টারে। অসাধারণ আপনার যে পাপড়ির তার বিন্যাস এবং ফুলের আকার আকৃতি এবং কালার। বেকার ভাইয়েরা এবং যারা আছেন নার্সারির মালিক যারা আছেন তারা যদি এই ফুলটি চাষ করে এবং আমরা একটি জেলা 2টি জেলা কেন্দ্রিক চেয়ে বসে থাকতে হবে না, আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করতে পারবো, প্লাস হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে রপ্তানি করতে পারবো। লিলিয়ামের আদিবাস নেদারল্যান্ড। দেশ বিদেশে এই ফুলের ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিক চাষের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমদের পাঠানো রিপোর্ট। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসল্লিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসল্লিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে, কিভাবে নিজে ঈমানওয়ালা আমনওয়ালা হইতে পারি, সারা উম্মতি মুহাম্মদে কিভাবে দিন উপর চলতে পারে, ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করার পর রেলে ভোগান্তির আরেক নাম শিডিউল বিপর্যয়। সকাল থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়লেও সময় মতো ছাড়ছে না একটি ট্রেনও। রেলের সূচিতে গড়বড়ের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কর্মবিরতির কারণে টানা 24 ঘন্টা সারা দেশের রেল যোগাযোগ বন্ধের পর সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে পুনরায় চালু হয়েছে রেল সার্ভিস। কিন্তু গড়বড়ে অবস্থা রেলের সময়সূচিতে। কয়েকটি ট্রেন আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরিতে ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে শিডিউল বিপর্যয় ঠেকে 3 থেকে 4 ঘন্টায়। তাই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যের ট্রেনের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। কালকে হোটেলে ছিলাম, আজকে আবার সকালবেলা টিকিট কাটছি রংপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য। সকালে উঠছি নামাজ পড়ার জন্য, তখন দেখছি কি ফোনে যে ট্রেন চলবে, তখনই তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়েছে। ট্রেনটা যদি বন্ধ থাকতো
আপনার যাত্রীদের ভোগান্তি মানে অনেক বেড়ে যায়। তো এখানে আসার পরে আবার মানে ট্রেনটা তো একটা ফ্লেক্সিবল জার্নি। বিলম্বের পাশাপাশি ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা শতভাগ ফেরত দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। তবে অনেক যাত্রী ট্রেন চলাচলের অনিশ্চয়তার কথা চিন্তা করে যাত্রা বাতিল করেছে। ফলে ট্রেনে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক অনেক কম। আমাদের এক্সাম ছিল তো ফেব্রুয়ারির 1 তারিখে, তো যেহেতু ট্রেনটা চালু হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। মধ্যরাতে ধর্মঘটটা প্রত্যাহার হয়েছে, এই সেক্ষেত্রে দেখেন না ম্যাক্সিমাম ট্রেন খালি যাচ্ছে, যাত্রীদের জন্য সে একটা ভোগান্তির বিষয়। আমাদের অন্য ট্রেনে যাওয়ার কথা ছিল, এটা আমাদের জানানো হয়নি কোনোভাবে, এমনকি অ্যাপেও জানানো হয়নি। যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানায়নি যে এখনো ট্রেন এসেছে। আমরা এসে দেখি যে আমাদের 10 মিনিট আগে ট্রেন চলে গেছে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানিয়েছেন ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। সকাল থেকে সর্বপ্রথম আমাদের দুমকুতু এক্সপ্রেস 6টা 30 মিনিট, মাত্র 30 মিনিট বিলম্বে ট্রেনটা ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা বিলম্বে যায়। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা শুধুমাত্র 4 ঘন্টা বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা 2-1 দিনের ভিতর এই টাইমগুলো মেকআপ করা সম্ভব হবে। আর যে ট্রেনগুলো বেশি বিলম্বে গেছে সেটা অফডের পরের দিন মেকআপ হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রেনের শিডিউল বিপর্যয় শুধু ঢাকায় নয়, তা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। প্রত্যেক বিভাগীয় রেল স্টেশনগুলো থেকে নির্ধারিত সময়ের 1 থেকে 2 ঘন্টা পর নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়ছে। সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। সকালে বাংলাদেশ অর্থনীতি 2024-25 প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও জনজীবনে স্বস্তি দিতে পারেনি। মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে পারেনি বলে মত তাদের। তাই জনমনের স্বস্তি ফেরাতে চাঁদাবাজি বন্ধ এবং বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ সিপিডির। একই সাথে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ করে সংস্থাটি। টিসিবির মাধ্যমে বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য খোলা বাজারে বিক্রি করা এবং ঢাকা এবং ঢাকার বাইরে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা। তবে কিছুদিন আগে অবশ্য আমরা দেখেছি এগুলোর সংখ্যা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং কোনো কোনো জায়গায় বন্ধ করার খবর এসেছে। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয় তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক বলেও উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে, প্রয়োজনে সরকারকে সঠিকভাবে চলতে রাস্তায় আন্দোলনও করা হতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি, সরকার সঠিক পথে থাকে। এই সরকারের একটি সঠিক গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, গু ধরে বসে থাকে না। এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, প্রত্যেকটি অবিচারের বীজ হল দুর্নীতি। ন্যায়বিচার ভিত্তিক সমাজ গড়তে প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ। কুমিল্লায় দুদকের 170তম গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাইরে জেলা পর্যায়ে এটি দুদকের প্রথম গণশুনানি। শুনানিতে 4টি বুথে সেবাবঞ্চিত মানুষের 139টি অভিযোগ উত্থাপিত হয়।
এর মধ্য থেকে বিদ্যুৎ বিভাগ, সদর হাসপাতাল সহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষের 40টি অভিযোগ বাছাই করে গণশুনানিতে উপস্থাপন করা হয়। 5ই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, এগুলোর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি, এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো, এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা, আমাদের প্রতিরোধ। ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগের যাদের পরিচ্ছন্ন ইমেজ রয়েছে তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না, রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব জানান, 6 মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি জানান, সরকার এমন কোনো আইন করবে না যাতে সাধারণ মানুষের কথা বলার অধিকার হরণ হয়। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ডগুলো বহাল থাকবে বলেও জানান শফিকুল আলম। সূচনা নাই, রিমোটস নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরো মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মহল তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। 3 জেলায় প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। আপনাদেরই প্রশ্ন না। রাষ্ট্রকাঠামো মেরামতে দলের 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটের সামনে এসে দাঁড়িয়েছে বিএনপি। এবারও মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রেখে কাজ করার নির্দেশনা দেন তিনি। বলেন, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে জিয়া পরিবার সহ দলের সর্বস্তরের নেতাকর্মী নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ শক্তি প্রয়োগে নেবে না বিএনপি। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত, নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। মুক্তিযুদ্ধে কোন কোন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে,
এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান এবং একটি নির্বাচন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2011 সালের সীমান্ত নিয়ে ভারতের সাথে হওয়া চুক্তিকে অসম উল্লেখ করে তা সংশোধন বা বাতিল করতে দেশটিকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনউদ্দিন। 2011 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তিতে বলা হয়েছে সীমানার 150 গজ নয়, জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে দেশটি, যা অসম উল্লেখ করে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইগুলি বাতিল যেন করা হয় এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে, এটা যেন অনুমতি নেওয়া করে এই ব্যাপারে আলোচনা হবে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে। 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সীমান্তের সাম্প্রতিক সংঘাত, হত্যাকাণ্ড বন্ধসহ পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, আলোচনায় নতজানুভাব থাকবে না। আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে, ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না। আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। স্বল্প পরিসরে হলেও আলোচনা হবে নদীর পানির সুষম বন্টন নিয়ে। ভারতীয় গণমাধ্যম অনেক সময় মিথ্যে তথ্য দেয়, তা বন্ধেও সহায়তা চাওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আলোচনায় আগের মতো সুর থাকবে না বলে জানান বিজিবির মহাপরিচালক। যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষ বিডিআর বিদ্রোহে জড়িত জওয়ানদের যেভাবে মুক্তির দাবি করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সরাসরি যারা অংশ নিয়েছে তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। জুনাদ আল হাবিবের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা থেকে খালাস পাওয়া 2 শতাধিক জওয়ানকে সম্প্রতি বিস্ফোরক মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া কিছুদিন ধরেই বিডিআর সদস্যদের পরিবার ও বিভিন্ন মহল থেকে কারাগারে থাকা সকল বিডিআর সদস্যদের মুক্তি দাবি করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। সেনা কর্মকর্তারা বলছেন, ঘটনার সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, তবে যেসব বিডিআর সদস্য হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তারা কোনোভাবেই নির্দোষ হতে পারে না। এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে হত্যাকারী বিডিআর সদস্যদের পক্ষে সাফাই গাইছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। নিরপরাধ, নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল।
এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? যে যেভাবে করে ঢালাওভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাওভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না। এদিকে অভিযুক্ত জওয়ানদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। একদিকে বিনিয়োগে অনিশ্চয়তার কারণে কর্মসংস্থান কমছে, অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনৈতিক এমন পরিস্থিতিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, অর্থনৈতিক সংস্কারের জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। একই সাথে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করার সুপারিশ সংস্থাটির। মেজবা হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সংকটময় সময়ের মধ্যে আগামী অর্থ বছরের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ কেমন হবে তা নিয়ে সিপিডি কার্যালয়ে এই আয়োজন। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও তা জনজীবনে স্বস্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেমন কঠোর পদক্ষেপ নেই, তেমনি চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কাটছে না, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করছে সংস্থাটি। কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তা এটার কারণে আসছে না, সেটা হলে তো আমাদের তো 15 বছরের তো দীর্ঘ একটা নিশ্চয়তার রাজনীতি ছিল, জোর করে চাপানো হলেও। তো সেখানে অত বিনিয়োগ আসেনি। রাজনৈতিক সংস্কার, পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপির কারণে দেশের ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে জানিয়ে সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করতে পারলে ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংক খাত। মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর এক্সিট পলিসি, প্রস্থান নীতি প্রণয়ন করা, ব্যাংক খাতে যে দুর্বলতা হয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের অপকর্ম, নিয়ম নীতির পাশ কাটিয়ে যাওয়া এবং অনেক ধরনের অনিয়ম করা, দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা। সামগ্রিকভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে করফাকি বন্ধ ও দ্রুত রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব আদায়, কর আদায়ের যে ধরনের উদ্যম দরকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ব্যবহার করে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।